আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে পড়েছিলাম। তো আজকে আমরা জীবের শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ধাপ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আসলে আমাদের প্রথমে বুঝতে হবে যে শ্রেণীবিন্যাসটা কি। আসলে শ্রেণীবিন্যাসের মধ্যে কি হয়, অনেকগুলো জীব অনেক ধরনের বৈশিষ্ট্যের মিশ্রণ থাকে, যেটাকে সবচেয়ে বড় রাজ্যে রাখা হয়। তো যদি আমরা সেই রাজ্যটাকে একটা সেট হিসেবে কল্পনা করি, তাহলে সেই সেটের ভেতরে অনেক ধরনের জীব একসাথে থাকে। ধরো তোমাদেরকে যদি আমি বসে একদম প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা, যে বিষয়টা হচ্ছে এরকম যে সর্বপ্রথম যে ভাগটা থাকে সেটাকে বলা হয় রাজ্য। আমরা হচ্ছে সবাই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তো আমরা যে কোনো একটা প্রাণীর বৈশিষ্ট্য যদি খেয়াল করি, এখানে মানুষের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো দেখি মানুষকে কেন এইভাবে শ্রেণীবিন্যাস করা হলো। তো মানুষকে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করার কারণ হচ্ছে কি, মানুষ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, মানুষের মধ্যে বহু কোষ আছে, মানুষ পরভোজী, এবং মানুষের ভেতর জটিল টিস্যুতন্ত্র আছে, যেগুলো প্রায় সব অ্যানিমেলিয়া রাজ্যের যত প্রাণী আছে সবার জন্য সেম। এই কারণে রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। যত উপরে, এই যে এটা যদি আমরা একটা সেট কল্পনা করি, যে রাজ্যটাকে যদি একটা সেট কল্পনা করি, তাহলে তার একটা উপসেট হবে পর্ব। আবার এই পর্বের আরেকটা উপসেট হবে শ্রেণী। এই শ্রেণীর একটা উপসেট হবে বর্গ। এই বর্গের আবার উপসেট হবে গোত্র। গোত্রের আবার উপসেট হবে গণ। আর গণের উপসেট হচ্ছে প্রজাতি। ওকে, অর্থাৎ কি, তুমি উপরের যেই সেটটা আছে, মেইন সেট, এই সেটের বৈশিষ্ট্যটা পরবর্তী উপসেটগুলোর মধ্যে থাকবে, কিন্তু তার সাথে আরো বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে নতুন। আবার প্রথম যে রাজ্যটা, রাজ্যের উপসেট যদি আমরা পর্বকে বলি, আবার পর্বের উপসেট হচ্ছে শ্রেণী। তাহলে এই পর্বের মধ্যেও যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কিন্তু শ্রেণীর মধ্যে অবশ্যই থাকবে, তার সাথে নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাড হবে। আবার সিমিলার, বর্গ হচ্ছে এই শ্রেণীর উপসেট। তো শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো তো অবশ্যই বর্গে থাকবে, প্লাস নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাড হবে। আবার সেম, বর্গের বৈশিষ্ট্যগুলো গোত্রের মধ্যে অবশ্যই থাকবে, প্লাস গোত্রের মধ্যে আরো নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাড হবে। সেম কথা গণের মধ্যে, আগের বৈশিষ্ট্যগুলো তো থাকবেই, নতুন কিছু অ্যাড হবে। এবং প্রজাতিতে গণের বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকবে, সাথে নতুন কিছু অ্যাড হবে। তো এটা তো গেল নর্মাল বেসিক ধারণা। তো আসলে পরবর্তীতে দেখি যে কেন অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হলো মানুষদেরকে। কারণ দেখো, মানুষ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, তারপর হচ্ছে বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে। সকল অ্যানিমেলিয়া রাজ্যের এই বৈশিষ্ট্যগুলো থাকতেই হবে, মাস্ট। তো যাদের এই বৈশিষ্ট্য থাকে তাদের সবাই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এরপর আসো, এই অ্যানিমেলিয়া রাজ্যের আরেকটা উপসেট হচ্ছে পর্ব। তো এই পর্বের ভেতরে কিন্তু সবগুলো বৈশিষ্ট্য, অ্যানিমেলিয়া রাজ্যের যে সবগুলো বৈশিষ্ট্য সেগুলো কিন্তু অবশ্যই থাকবে। তাছাড়া কিছু নতুন বৈশিষ্ট্য আছে, যেমন জীবের জীবনের কোনো এক পর্যায়ে নটোকোট থাকে। তো এই নটোকোট থাকার যে বৈশিষ্ট্যটা, এটা কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের সব প্রাণীর বৈশিষ্ট্য না, এটা শুধুমাত্র অ্যানিমেলিয়া রাজ্যের করডাটা পর্বের বৈশিষ্ট্য। ঠিক আছে, শুধুমাত্র যারা করডাটা পর্বের প্রাণী তাদের জীবনেরই কোনো এক পর্যায়ে নটোকোট থাকে। এরপর এই পর্বের আরেকটা উপসেট হচ্ছে শ্রেণী বা ক্লাস। তো এই ক্লাস হচ্ছে ম্যামেলিয়া। এর কারণ হচ্ছে এই শ্রেণীর প্রাণীরা তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় এবং শরীরে লোম বা চুল আছে। করডাটা পর্বের বৈশিষ্ট্য কিন্তু, সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু শ্রেণীতে, অর্থাৎ যে ম্যামেলিয়া যে শ্রেণীটা সেখানে কিন্তু থাকবে। এমনকি অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যগুলোও কিন্তু এই ম্যামেলিয়া শ্রেণীর মধ্যে থাকবে। তার সাথে নতুন একটা বৈশিষ্ট্য অ্যাড হলো, সেটা হচ্ছে বাচ্চাকে বুকের দুধ খাওয়া এবং লোম বা চুল আছে। এই শ্রেণীর আরেকটা উপসেট হচ্ছে বর্গ। বর্গ হচ্ছে, মানুষের বর্গ হচ্ছে প্রাইমেট। প্রাইমেট কেন? কারণ তাদের আঁকড়ে ধরার উপযোগী হাত এবং দৃষ্টিশক্তি বেশি উন্নত, ঘ্রাণ শক্তি থেকে দৃষ্টিশক্তিটা বেশি উন্নত। তো এই কারণে এরা হচ্ছে প্রাইমেট এর অন্তর্ভুক্ত। তো যথারীতি আগের যে তিনটা রাজ্য, পর্ব এবং শ্রেণীর বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো অবশ্যই বর্গের ভেতরে তো থাকবেই, তার সাথে নতুন যুক্ত হলো আঁকড়ে ধরার উপযোগী হাত এবং দৃষ্টিশক্তি বেশি উন্নত, এই বৈশিষ্ট্যটা নতুন অ্যাড হলো। এরপরে বর্গের আরেকটা উপসেট হচ্ছে গোত্র। মানুষের গোত্র হচ্ছে হোমিনিডাই বা হোমিনিডি, কারণ সিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রভৃতির সাথে মানুষের সাদৃশ্য আছে, অর্থাৎ এই গোত্রের প্রাণীগুলো সবাই সেম। শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, এদের যে বৈশিষ্ট্য এই গোত্রের মানুষেরও একই বৈশিষ্ট্য। তারপর
গোত্রের পরে আরো স্পেসিফিক্যালি যখন বৈশিষ্ট্যগুলো বলা হয় তখন হচ্ছে গণ। গণের ভেতর মূলত মানুষকে সবচেয়ে বেশি আলাদা করা হয়। দেখো কারণ কি, মানুষের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং কি হয়, খাড়া দুই পায়ে হাঁটতে পারে। আগের সবগুলো ধাপের বৈশিষ্ট্য তো গণধাপে থাকবেই, তার সাথে নতুন এর হলো দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়া ভাবে দুই পায়ে হাঁটতে পারে। এবং লাস্ট ধাপ যেটা দিয়ে মানুষকে সরাসরি আলাদা করা হয় সেটা হচ্ছে প্রজাতি। ঠিক আছে, প্রত্যেকটা প্রাণীর মোটামুটি প্রজাতি সবচেয়ে লাস্ট ধাপ থাকে। কোথাও কোথাও গণ ধাপের বৈশিষ্ট্য আর প্রজাতি ধাপের বৈশিষ্ট্যগুলো সেম থাকে, তো সেটা আমরা পরে দেখব। তো এই যে দেখো, প্রজাতির মধ্যে হচ্ছে স্যাপিয়েন্স, প্রজাতি হচ্ছে স্যাপিয়েন্স, আর একসাথে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। খেয়াল রাখবা, তোমরা যখন বৈজ্ঞানিক নামটা খাতায় লিখবা তখন কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, প্রথম অক্ষরটা বড় হাতের হবে আর বাকি সবগুলো অক্ষর ছোট হাতের হবে, দুটোটা শব্দেরই। এবং নিচে দাগ দিয়ে দিতে হবে, এই যেভাবে একটা করে দাগ দিয়ে দিতে হবে। যেহেতু তোমরা হাতে লিখছো অবশ্যই দাগ দিয়ে দিবা, কারণ দাগ না দিলে এটা যে বৈজ্ঞানিক নাম সেটা বোঝানো যায় না, এটা নিয়ম, দাগ দিতে হবে। আর যেটা কম্পিউটারে টাইপিং করা হয় সেটা তো দাগ দেওয়ার প্রয়োজন পড়ে না, সেটাকে ইটালিক অক্ষরে লেখা হয়। তো দেখো, প্রজাতির মধ্যে যে মেইন বৈশিষ্ট্য যেটার কারণে মানুষ অন্য সকল বৈশিষ্ট্য থাকার পরও হোমোগণদের অন্য সকল প্রজাতি থেকে আলাদা। ওকে, তো বৈশিষ্ট্যগুলো হচ্ছে চওড়া এবং খাড়া কপাল, তারপর হচ্ছে খুলির হাড়, হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। তো চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। তো দেখো, সবার আগে আমরা যদি খেয়াল করি, তোমরা জানো যে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে রাজ্য হচ্ছে মূলত 5টা, আর মানুষ যে অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, সে অ্যানিমিলিয়া রাজ্য কিন্তু সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত এই অ্যানিমিলিয়া রাজ্য। তোমাদেরকে একটা কথা বলি, যত উপরের ধাপ, যেমন এই যে রাজ্য হচ্ছে সবচেয়ে উপরের ধাপ, তাই রাজ্যের মধ্যে বৈশিষ্ট্য কম থাকবে কিন্তু প্রাণীর সংখ্যা অনেক বেশি থাকবে। যেমন দেখো, রাজ্যের মধ্যে বৈশিষ্ট্য কি, সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে। জাস্ট এই কয়টা বৈশিষ্ট্য হইলে, যে কারো এই কয়টা বৈশিষ্ট্য থাকলে কিন্তু সে অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কিন্তু দেখো, অ্যানিমিলিয়া রাজ্যের পরে যে ধাপটা আছে করডাটার মধ্যে কিন্তু রাজ্যের বৈশিষ্ট্যগুলোও কিন্তু আছে, প্লাস করডাটার মধ্যে কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য আছে। তাহলে যদি আমরা করডাটার বৈশিষ্ট্যগুলো কথা চিন্তা করি, তাহলে কিন্তু করডাটায় বৈশিষ্ট্য অ্যানিমিলিয়া রাজ্যের প্রায় দ্বিগুণ। কিন্তু মজার ব্যাপার হলো, করডাটা রাজ্যে প্রাণীর সংখ্যা কিন্তু অ্যানিমিলিয়া রাজ্যের চেয়ে অনেক কম। ঠিক আছে, করডাটা পর্বের প্রাণীর সংখ্যা কিন্তু অ্যানিমিলিয়া রাজ্যের চেয়ে অনেক কম। এর কারণ হচ্ছে, যখন বৈশিষ্ট্য কম থাকে তখন অনেক প্রাণী একটা ভাগের ভেতরে এসে পড়ে, কিন্তু যখন আমরা আরো ক্রাইটেরিয়া বাড়াতে থাকি, অনেকগুলো বৈশিষ্ট্য অ্যাড করতে থাকি, তখন কিন্তু আস্তে আস্তে অনেক প্রাণী বাদ পড়ে যায়। যেমন আবার দেখো, এই রাজ্য এবং পর্ব এই দুটোর বৈশিষ্ট্য সহ শ্রেণীর মধ্যে কিন্তু আরো এক্সট্রা বৈশিষ্ট্য আছে। তো যখন আমরা শ্রেণীর মধ্যে যাব তখন কিন্তু রাজ্যের সকল প্রাণী তো বাদই দাও, করডাটা পর্বেরও অনেক প্রাণী কিন্তু বাদ পড়ে যাবে ম্যামেলিয়া শ্রেণী থেকে। ঠিক আছে, সেম কথা বর্গের ক্ষেত্রেও। ম্যামেলিয়া যে শ্রেণী, ম্যামেলিয়া শ্রেণীর অনেক প্রাণী কিন্তু প্রাইমেটের ভেতর নাই। ঠিক আছে, ম্যামেলিয়ার সকল বৈশিষ্ট্যই প্রাইমেটের আছে, কিন্তু প্রাইমেটের স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ম্যামেলিয়ার সবগুলো যে বর্গ, ম্যামেলিয়া শ্রেণীর যে যতগুলো বর্গ আছে ম্যামেলিয়া শ্রেণীর ভিতরে, সেই সবগুলোর মধ্যে শুধু প্রাইমেটেই এই বৈশিষ্ট্যগুলো আছে, যে আঁকড়ে ধরার উপযোগী হাত, দৃষ্টিশক্তি বেশি উন্নত। সো এই কারণে ম্যামেলিয়া শ্রেণীরও অনেকগুলো প্রাণী প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, সেম কথা, প্রাইমেট বর্গেরও অনেকগুলো প্রাণী হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত নয়। হোমিনিডি গোত্রের ভিতর প্রাইমেট বর্গের অল্প কিছু প্রাণী আছে। ঠিক আছে, সেম গণর ক্ষেত্রেও রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ এবং গোত্র এই সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু এই গণতে আছে, এবং প্লাস গণের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। ঠিক আছে, তো এই গণ ধাপে এসে দেখা যায় কি, যে গোত্রেরও অনেকগুলো প্রাণী বাদ পড়ে যায়, কারণ এখানে আরো এক্সট্রা ক্রাইটেরিয়া যুক্ত করে দেওয়া আছে। সেম কথা প্রজাতির ক্ষেত্রেও, প্রজাতি হচ্ছে একদম লাস্ট ধাপ, এই ধাপে প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করা হয়। সো এই ক্ষেত্রে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে দেখা যায় কি, যে হোমো গণের মধ্যেও অনেকগুলো প্রাণী থাকে, বাট
হোমোগণের যখন স্যাপিয়েন্স প্রজাতির কথা আমরা বলি তখন কিন্তু জাস্ট এই যে এই বৈশিষ্ট্যগুলো, চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড়, হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু শুধুমাত্র স্যাপিয়েন্স প্রজাতির অর্থাৎ মানুষের জন্য। সো দেখো আস্তে আস্তে প্রাণীর সংখ্যা কিন্তু কমতেছে আর ধাপের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? তো প্রতিটা ধাপে বৈশিষ্ট্য বাড়ে এবং প্রাণীর সংখ্যা কমে। এই লাইনটা তোমাদের এখানে দেওয়া আছে। যত নিচের ধাপ তার অন্তর্ভুক্তির বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। তো এই যে সিরিয়ালটা তোমরা মুখস্থ রাখবা, পরীক্ষায় লিখতে আসতে পারে যে সিরিয়ালটা কি, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ইংলিশটা সহ। পর্বের জায়গায় বিভাগ বা ডিভিশনও লেখে অনেকে, এটা ইচ্ছা, বাট এই সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে ইংলিশ সহ, ওকে? আর তোমাদের পরীক্ষায় এই যে এই ধাপগুলো সিরিয়ালে লিখতে দিতে পারে, যে বলতে পারে যে মানুষের নেস্টেড হায়ারার্কি, ধাপগুলোকে এইভাবে বলে নেস্টেড হায়ারার্কি। তো মানুষের নেস্টেড হায়ারার্কি বের করো। তখন কি মানে ধরো যদি এই বৈশিষ্ট্যগুলো নাও লিখতে বলে, শুধু বললো যে মানুষের প্রত্যেকটা ধাপের নামগুলো, যেমন মানুষ হচ্ছে অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, তারপর হচ্ছে করডাটা পর্বের অন্তর্ভুক্ত, ম্যামেলিয়া ক্লাসের অন্তর্ভুক্ত, প্রাইমেট অর্ডারের অন্তর্ভুক্ত, হোমিনিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত, হোমো জেনাসের অন্তর্ভুক্ত, আর স্যাপিয়েন্স হচ্ছে স্পেসিস, ওকে? তো এই এতটুকু পর্যন্ত অ্যাটলিস্ট মুখস্থ রাখতে হবে। বাট সবচেয়ে ভালো হচ্ছে তোমরা যদি পারো সবগুলো ধাপের বৈশিষ্ট্য সহ মুখস্থ রাখার, কারণ তোমাদের পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। ধরো তোমাকে বললো আঁকড়ে ধরার উপযোগী হাত এবং দৃষ্টিশক্তি বেশি উন্নত, এটা কোন ভাগের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো তখন তোমার অপশনে থাকতে পারে যে এটা হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ। তখন তুমি যদি না জানো যে এটা বর্গ বা অর্ডারের অন্তর্ভুক্ত, তখন তো তুমি বলতে পারবে না, তাই না? সো এটা সিকিউতেও আসতে পারে যে বৈশিষ্ট্যগুলো লেখো, আবার তোমার এমসিকিউতে এভাবে আসতে পারে যে শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য, এটা কোন ধাপের অন্তর্ভুক্ত, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো এটা কি গোত্র বা ফ্যামিলির অন্তর্ভুক্ত, ওকে? তো দেখো ফ্যামিলি লাস্টে কি ই উচ্চারণ হয় না, তো হোমিনিডি এটারও কিন্তু লাস্টে উচ্চারণটা হয় ই এর মতো। তো এইভাবে মনে রাখতে হবে যে ফ্যামিলি হোমিনিডি, ওকে? তারপরে কিংডম তো সবাই জানো, কিংডম 5টা কিংডমের যে কোনো একটা হবে। তো মানুষ যেহেতু প্রাণী, অ্যানিমিলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে কি সকল প্রাণীকে আমরা মূলত মেরুদণ্ডী অথবা অমেরুদণ্ডী দুটা ভাগে ভাগ করি। তো সেখান থেকে মনে রাখবা করডাটা বা নটকট বা মেরুদণ্ডের বিষয়টা বোঝায়। তো সেখান থেকে মনে রাখতে পারো যে অ্যানিমিলিয়া রাজ্যের পর করডাটা পর্ব, তারপর হচ্ছে বুকের দুধ খাওয়ায় কিনা সেটার উপর নির্ভর করে হচ্ছে শ্রেণী, তারপরে প্রাইমেট, এরপর ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, আর লাস্ট দুটো তো সবাই জানো হোমো স্যাপিয়েন্স। গণ হচ্ছে হোমো আর স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি বা স্পেসিস। তো এই গেল, এটা চেষ্টা করবা, আমি বলবো সবারকেই বলবো যে মুখস্থ করে ফেলতে, ওকে? এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষার জন্য মাস্ট মুখস্থ করে ফেলবা। তো এই ধাপগুলা শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি, এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি, ওকে? এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নেস্টেড হায়ারার্কি। তো এটা ছিল মানুষের নেস্টেড হায়ারার্কি। এরপর আসো নেক্সটে দেখি দ্বিপদ নামকরণ পদ্ধতি নিয়ে। তো দ্বিপদ নামকরণ পদ্ধতিটা কি, মানে একটা জীবের গণ ও প্রজাতির নাম দুটো মিলিয়ে তার একটা ইউনিক নাম দেওয়ার পদ্ধতি হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। তো এই যে যেমন দেখো গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে কি সোলানাম টিউবারোসাম। তো গোল আলুর যে বৈজ্ঞানিক নাম সেটা কিন্তু তার গণ নাম হচ্ছে সোলানাম, আর প্রজাতির নাম হচ্ছে টিউবারোসাম। তো গণ হচ্ছে সোলানাম এবং প্রজাতি হচ্ছে টিউবারোসাম। তো এই দুটো মিলিয়ে তার বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম। তো এই যে দেখো এখানে লেখা আছে সোলানাম এবং কি টিউবারোসাম। সোলানাম হচ্ছে গণ আর টিউবারোসাম হচ্ছে কি প্রজাতি। তো এই ধরনের গণ এবং প্রজাতি মিলিয়ে গণ এবং প্রজাতি দুটো পদ মিলিয়ে একটা জীবের নামকরণ করার পদ্ধতি হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি বা বায়োনমিয়াল নমেনক্লেচার। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য মূলত একটাই, সেটা হচ্ছে কি যে পুরো জীব জগতের প্রত্যেকটা জীবকে আলাদা আলাদা নামে সঠিকভাবে জানা, মানে যেন দুটো জীবের সেম নাম না হয় এবং পুরো পৃথিবীতে যেন একটা জীব একটা ইউনিক নামে পরিচিতি পায়, এটাই হচ্ছে মূলত দ্বিপদ নামকরণ পদ্ধতির মূল উদ্দেশ্য।
তো যেহেতু একটা জীবের নাম আন্তর্জাতিকভাবে দেওয়া হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি, তাই সেই জীবটা যদি প্রাণী হয় তাহলে তার নামটা ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার এর স্বীকৃত নিয়ম অনুযায়ী হতে হয়। আর সেই জীবটা যদি উদ্ভিদ হয় তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার অনুযায়ী হতে হয়। ঠিক আছে। তো দেখো, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ওনার স্পেসিস প্ল্যান্টারাম বইটিতেই মূলত এই উদ্ভিদ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা সূচনা করেন, এবং ওই বইতেই উনি দ্বিপদ নামকরণ পদ্ধতিরও আলোচনা করেন এবং এই পদ্ধতির প্রবর্তন করেন। ঠিক আছে। উনি ওই বইতেই গণ এবং প্রজাতির সংজ্ঞা দেন, অর্থাৎ এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতিতে গণ এবং প্রজাতি এই দুইটা অংশের উনি বর্ণনা দিয়েছিলেন। এবং উনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ এবং প্রজাতি এই চারটা ধাপ ব্যবহার করে একটা জীবকে শ্রেণীবিন্যস্ত করেছিলেন। তো লিনিয়াস সাহেবের যে এই দ্বিপদ নামকরণ পদ্ধতি, এটা কিন্তু অবশ্যই দারুণ একটা উদ্ভাবন ছিল, কারণ এর মাধ্যমে সারা পৃথিবীতে একটা নির্দিষ্ট জীব একটা নির্দিষ্ট নামে পরিচিতি পেয়েছে। যদিও মৌখিক ভাষার ক্ষেত্রে একটা জীবের পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, কিন্তু বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে একটা জীব সম্পূর্ণ পৃথিবীতে শুধুমাত্র একটাই নামে পরিচিত। তো বৈজ্ঞানিক নামকরণের কিছু পদ্ধতি আছে, যেমন বৈজ্ঞানিক নামকরণটা অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে অথবা ল্যাটিনের মতো করে উপস্থাপন করতে হবে। তো যে দেখো, বাংলাদেশে শুধুমাত্র ঢাকায় একটা ব্যাংক পাওয়া যায়। তো ওই ব্যাংকটার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকির হোসেনের প্রতি সম্মান দেখিয়ে নামটা রাখা হয়েছিল জাকেরানা। এই ব্যাঙের গণের নাম রাখা হয়েছিল জাকেরানা, আর প্রজাতির নাম দেওয়া হয়েছিল ঢাকা। তো আসলে নামকরণটা তুমি তোমার ইচ্ছা মতোই করতে পারবা ধাপগুলোর, কিন্তু সেটাকে তোমার বৈজ্ঞানিক পদ্ধতি ফলো করে করতে হবে। ওকে। তো এরপর হচ্ছে বৈজ্ঞানিক নামের দুটো অংশ থাকবে, অবশ্যই দুটো অংশ থাকবে, একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। যেমন এই যে লাবীয় রোহিতা, এটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। তো এই যে লাবীয় অংশটা হচ্ছে গণ আর রোহিতাটা হচ্ছে প্রজাতি। ওকে। তারপর হচ্ছে জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নাম ইউনিক, অবশ্যই ইউনিক হতে হবে। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রতিটা জীবের জন্য একটা করে ইউনিক নাম থাকে। ঠিক আছে। একই নাম দুটা পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নাই। তারপর বৈজ্ঞানিক নামের প্রথম অংশ বড় হাতের অক্ষর হবে আর বাকিগুলো ছোট হাতের অক্ষর হবে। এই যে দেখো, এখানে যদি আমি বলি যে রুই মাছের বৈজ্ঞানিক নামের মধ্যে এখানে এল, এই এলটা কিন্তু বড় হাতের, বাকি সবগুলো ক্যারেক্টার কিন্তু ছোট হাতের। সেম এই যে জাকেরানার মধ্যেও কিন্তু দেখো এই জেডটা কিন্তু বড় হাতের, বাকি সবগুলো ক্যারেক্টারই কিন্তু কি ছোট হাতের। দোনোটা ওয়ার্ডেরই বাকি সকল ক্যারেক্টার কিন্তু ছোট হাতের, শুধুমাত্র জাকেরানার এই জেডটা বড় হাতের, আবার সেম এই লাবিওর এই এলটা বড় হাতের। ওকে। এরপর আসো, এই যে আরো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালিয়াম সেপা, সিংহের হচ্ছে প্যান্থেরা লিও। তারপর এখানে কি বলছে দেখো, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক ইটালিক অক্ষরে লিখতে হবে। যখন প্রিন্টিং করবে বা কম্পিউটারে টাইপিং করবে তখন বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে ইটালিক অক্ষরে লিখতে হয়। বাট যখন আমরা হাতে লিখবো বা খাতা কলমে লিখবো তখন কিন্তু আমরা যেহেতু ইটালিকে লিখতে পারবো না, তাই আলাদা আলাদা করে নামের নিচে এভাবে দাগ দিতে হয়। গণের নিচে একটা দাগ, প্রজাতির নিচে একটা দাগ, এই যেভাবে। কাতলা, এটা হচ্ছে কাতলা, কাতলা হচ্ছে কাতলা মাছের বা কাতল মাছের বৈজ্ঞানিক নাম। তারপর যদি কয়েকজন বিজ্ঞানী একই নাম দেন তাহলে যিনি প্রথমে নাম দিয়েছিলেন অবশ্যই ওনারটাই গৃহীত হবে, এটা হচ্ছে অগ্রাধিকার আইন। তারপর যিনি কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, বৈজ্ঞানিক নামের শেষে, জীবের বৈজ্ঞানিক নামের শেষে বিজ্ঞানীর যে নামের প্রথম অক্ষর সেটা এবং সাল যেটা আছে সেটাও সংক্ষেপে লেখা হয়। বাট এটা আমরা নর্মালি ব্যবহার করি না, গবেষণা এবং পড়াশোনার ক্ষেত্রে এই অংশটা স্কিপ করা হয়। তো আসো, এখানে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, তো অবশ্যই এই নামগুলো তোমাদের মুখস্থ থাকা উচিত। তো দেখো, ধান, ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। ধান কিভাবে মনে রাখতাম, যে ধান থেকে ভাত হয় বা রাইস হয়, তো রাইস, আর এখানে দেখো রাইস, আর ওয়াই জেড, রাইস। তো অরাইজা স্যাটিভা, রাইস, রাইস ভাত, ধান। তারপর হচ্ছে পাট হচ্ছে কর্চোরাস ক্যাপসুলারিস। তারপর আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গিফেরা। তারপর কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটারোফিলাস। শাপলা হচ্ছে নিমফিয়া নাউচালি। তো না, আমি মনে রাখতাম কি যে নাও মানে হচ্ছে নৌকা, নৌকা চলে পানিতে, আর শাপলাও পানিতে থাকে। তারপর জবা, জবা হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস। তারপর কলেরার জীবাণু হচ্ছে ভিব্রিও কলেরিয়া। ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ভিভেক্স। তারপর আরশোলা হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। ইলিশ হচ্ছে টেনুয়ালোসা ইলিশা। কোনো ব্যাং হচ্ছে দুত্তোফিরাইনাস মিলানোস্টিকটাস অথবা বুফো মিলানোস্টিকটাস। তোমরা এই যে এই নামটা দুত্তোফিরাইনাস মিলানোস্টিকটাস চেষ্টা করবা এই নামটা
একদম মুখস্থ করে ফেলতে বানানটা সহ। চেষ্টা করবে কি এই ছোট নামটা, মানে পরীক্ষার হলে অনেক সময় কি হয় তোমাদের নাম লিখতে বলে যে কোন ব্যাঙের বৈজ্ঞানিক নামটা লিখো, তো চেষ্টা করবা বড় এই যে এই নামটা দুত্তোফেরেনাস মিলানোস্টিকটাস এই নামটা দিতে। ওকে, তারপর হচ্ছে দোয়েল, দোয়েলের নাম হচ্ছে কপসাইকাস সাউলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। তোমাদের মনে আছে সিংহর নামটা কি ছিল? একটু আগে আমরা পড়লাম, সিংহের নামটা ছিল প্যান্থেরা লিও। তারপর মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স। ওকে, তো এই যে বৈজ্ঞানিক নামগুলো পরীক্ষার হলে কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে যে ধানের বৈজ্ঞানিক নাম কি, অরাইজা স্যাটিভা, অরাইজা সেভিটা, এরকম। মানে কি হয় বৈজ্ঞানিক নামের মধ্যে খুব অল্প একটা তোমার বানানের ডিফারেন্স দিয়ে দেয়, তো স্টুডেন্টরা অনেক সময় খেয়াল করে না। তো প্রথম অপশনে ভুল বানানটা থাকে, ওয়ার্ড গুলো ভিতরে ক্যারেক্টার গুলো সেম পরিচিত মনে হয়, সবাই দেখা যায় যে মানে অনেকেই কি হয় প্রথম চান্সেই ভুলটা দাগায় দিয়ে আসে পরে। তো এই জিনিসটা করা যাবে না, অবশ্যই খেয়াল করে বানান পড়ে দেখে তারপর অ্যান্সার করতে হবে। আর চেষ্টা করবা যে বানানগুলো যেন যদি পারো মুখস্থ করে ফেলতে, কারণ এতে করে কি হয় পরীক্ষার হলে টিচাররা, যেমন যে ভিব্রিও কলেরিয়া এই বানানটাও খুবই ইম্পর্টেন্ট, টিচাররা এই কলেরা বানানের মধ্যে অনেক সময় চেষ্টা করে কি ট্রিক করার, যে কলেরা বানানটা বিভিন্ন রকমের ডিফারেন্স দেয়, কখনো ই আর এর আগে দেয়, আবার ই পরে দেয়, এ আগে দেয়, এরকম করে ছোট ছোট ডিফারেন্স করে, তো স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। তো এই ধরনের কনফিউশনে যেন না পড়তে হয়, তাই চেষ্টা করবা বানানগুলো অবশ্যই মুখস্থ রাখার। আর যে কোনো বানানই এখান থেকে তোমাদের এমসিকিউ তে আসতেই পারে, রিটেনের ক্ষেত্রে হচ্ছে যে কোনো বানানই আসতে পারে, বাট এই যে দুত্তোফেরেনাস মিলানোস্টিকটাসটা একটু ইম্পর্টেন্ট বেশি। ওকে, তো এই অধ্যায়ে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, আর সাথে হচ্ছে সিকিউ এবং এসকিউ বা শর্ট কোয়েশ্চেনও আছে। তো তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা, সাথে তোমাদের যদি বাসায় কোনো সহায়ক বই থাকে সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, গত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। আর যদি যে কোনো সমস্যা হয় প্রশ্ন নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবা, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।